সাধু বাবা কেন তার গোপন আশ্রমে 10 জন নারীকে পাশে রাখে? ভণ্ড সাধু আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা জানলে আপনার রক্ত হিম হয়ে যাবে। একজন নারীর নেতৃত্বে কেন 10 জন সুন্দরী নারী প্রেমীর অভিনয় করে যুবক ছেলেদের সাথে? আর কেন তারা একে একে নিঃশব্দে রহস্যজনকভাবে উধাও হয়ে যায়? এটা কোনো কল্পকাহিনী নয়, এটা বিশ্বাসের নামে প্রতারণা। প্রেমের আড়ালে এক ভয়ঙ্কর বলিদানের গল্প। সত্য জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুন্দরবনের পাশে হৃদয়পুর এবং বিক্রমপুর নামে দুটি গ্রাম। দুটি গ্রামের সম্মিলিত একটি স্কুল এবং একটি বাজার রয়েছে। এই দুই গ্রামের মানুষ খুবই সাধারণ, সরল প্রকৃতির। একদিন স্কুলে 10 জন অপরূপ সুন্দরী মহিলা আসলো। তাদের সৌন্দর্য দেখে মনে হচ্ছিল যেন স্বর্গ থেকে পরী নেমে এসেছে। তারা বলল তারা একটি নাচের দল। তাদের পেশা হলো বিভিন্ন গ্রামে গিয়ে ছেলেমেয়েদের নাচ শেখানো এবং বিভিন্ন অনুষ্ঠানে নেচে অর্থ উপার্জন করা। তারা স্কুলের পাশে একটি বাড়ি ভাড়া নিল, বলল তারা এখানে 1 মাস থাকবে। এতে গ্রামের মানুষ অনেক খুশি হলো। তারা স্কুলে, বাজারে, বিভিন্ন মানুষের বাড়িতে নেচে নেচে মানুষদের বিনোদন দিতে লাগলো। মেয়েগুলো খুবই সুন্দরী হওয়ায় গ্রামের অনেক ছেলে তাদের পেছনে পড়ে যায়, তাদের প্রেমের প্রস্তাব দেয়, অনেকে বিয়ে করতে চায়। কারণ এত সুন্দরী মেয়ে আগে গ্রামে কখনো কেউ দেখেনি। তারা রূপে গুণে অতুলনীয়। এভাবেই তাদের দিনকাল কাটতে লাগলো। তারা সবাই প্রেমে জড়ালো এলাকার ছেলেদের সাথে। আপনারা একটি কথা মুরব্বীদের কাছ থেকে শুনে থাকবেন, নদীর জল ঘোলাও ভালো, জাতের মেয়ে কালোও ভালো। সেই কথাটি যেন এখন বাস্তব প্রমাণিত হতে যাচ্ছে। পরে মেয়েদের সাথে এমন কিছু ঘটে, আপনি জানলে বলতে বাধ্য হবেন মুরব্বীরা ঠিকই বলতেন। আসুন আমরা জানি পরে কি হয়েছিল। যেমনটি আমি আগে বললাম, মেয়েগুলো এলাকার ছেলেদের সাথে প্রেমে জড়ায়। কিন্তু মজার বিষয় হলো, এক একটি মেয়ে জনপ্রতি 4-5 জন ছেলের সাথে গভীর প্রেমের সম্পর্ক করে। হিসাব করলে দেখা যায় 10 জন মেয়ে গ্রামের প্রায় সব ছেলেদের সাথেই প্রেম করা শুরু করে দিয়েছে। এই বিষয়ে কারো কোনো খবর নেই। প্রত্যেকেই ভাবছে তার প্রেমিকা শুধু তার। ছেলেরা গায়েব হতে শুরু করলো। এরপর এক এক করে গ্রাম থেকে ছেলেরা গায়েব হওয়া শুরু করলো। গ্রামে শোকের ছায়া নেমে আসলো। যুবক ছেলে ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছে। প্রতি রাতে ছেলেগুলো গায়েব হয়ে যাচ্ছে। প্রতিটি মহল্লায় গেলে শুনতে পাওয়া যাচ্ছে কারো না কারো ছেলে, ভাই গায়েব হয়ে গেছে। মানুষ রাতে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে। রাস্তাঘাট, বাজার ভয়ে শুনশান হয়ে থাকে। সন্ধ্যার পরে কোনো পুরুষকে আর পথে ঘাটে, দোকানের চায়ের আড্ডায়, খেলার মাঠে পাওয়া যাচ্ছে না। এ যেন করোনা মহামারীর লকডাউনের মতো অবস্থা, যার কোনো ভ্যাকসিন কারো কাছে নেই। আপনি হয়তো ভাবছেন মেয়েদের দোষ, কিন্তু বন্ধুরা, আপনি মেয়েদের দোষ দিতে পারবেন না, কারণ তারা তো গ্রামেই আছে এবং নাচ গান করে বেড়াচ্ছে। তাদের আচরণে কোনো সন্দেহজনক কিছু নেই। পুলিশ এসেছে, তল্লাশি চলছে, কিন্তু কোনো হদিস পাচ্ছে না। যখন পুরো গ্রাম যুবকহীন সর্বশান্ত হওয়া শুরু করলো এবং পুলিশ গায়েব হয়ে যাওয়া ছেলেদের কোনো হদিস দিতে পারছিল না, তখন গ্রামের মুরব্বীরা ভাবল হয়তো কোনো অশরীরী কালো শক্তি এসব কাজ করছে। তারপর গ্রামের সকল মুরব্বীরা মিলে সিদ্ধান্ত নিল কোনো তান্ত্রিক বাবাকে ডেকে আনবে। গ্রামের সবাই এ সিদ্ধান্তে রাজি হলো। সেদিন পূর্ণিমার রাত ছিল। আকাশ খুবই ঝকঝকে সুন্দর। মোহনীয় চাঁদের আলো চুইয়ে চুইয়ে পড়ছিল এই সর্বশান্ত গ্রামে। পরের দিন সকালবেলা মংডু নামের এক পুরনো তান্ত্রিক ওঝাকে ডেকে আনলো গ্রামের মানুষজন। তার বয়স প্রায় 70 বছর হবে। সাদা লম্বা দাড়ি, কপালে তিলক, হাতে রুদ্রাক্ষের মালা, পরনে গেরুয়া কাপড়, দেখতে অনেকটা সাধু সন্ন্যাসীর মতো। আর সেদিন ঘটে আরেকটি অদ্ভুত ঘটনা। সেই ঘটনা ঘটার পরে সবাই হালকা হালকা সন্দেহ করতে লাগলো এটা কার কাজ হতে পারে। কেউ কেউ কালকের রাতের ঘটনার পক্ষে, আবার কেউ বিপক্ষে। কিন্তু কি সেই ঘটনা যেটা আবার গ্রামের মানুষের মনে নতুন কৌতূহল সৃষ্টি করলো? আসুন আমরা জানি। মহিলারা গায়েব। সেদিন রাতে মংডু আসার কথা শুনে গ্রাম থেকে সেই 10 মহিলা গায়েব হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, রাতারাতি সেই 10 জন মহিলা উধাও, যেটা নতুন কৌতূহল, উদ্দীপনার জন্ম দিয়েছিল। পরের দিন তান্ত্রিক মংডু গ্রামে এলো। গায়েব হয়ে যাওয়া ছেলেদের বাবা মায়েরা এসে মংডুর কাছে কান্না করতে লাগলো। বাবা, আমাদের সন্তানদের বাঁচান, আমাদের গ্রামের ভবিষ্যৎ এখন আপনার হাতেই। তারপর মংডু তাদের শান্ত করলো এবং মূল ঘটনা জানলো গ্রামের মানুষের থেকে। তার পাশাপাশি মহিলাদের গায়েব হওয়ার কথাও শুনলো। এই কথা শুনে সে চমকে উঠল। তারপর মংডু মহিলারা যে ঘরে থাকতো সেখানে গেল এবং গিয়ে ঘরটি তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। প্রায় 1 ঘন্টা খোঁজার পর তারপর মেয়েদের মাথার চুল খুঁজে পেল। মংডু হাসলেন, বললেন, চোর যতই চালাক হোক না কেন, সে ভুল করবেই, আর সেই ভুলটা ধরতে পারলেই চোরকে ধরা সহজ হয়। এই চুলের সূত্র ধরেই আগে সব রহস্যের খোলাসা হবে, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। তারপর তাদের চুল নিয়ে সে ধ্যান করতে বসে। 3 দিন এক টানা ধ্যান, না খেয়ে না ঘুমিয়ে। সে যা বলল তা শুনে সবার মাথা ঘুরতে লাগলো। মংডু বললেন, এই মেয়েগুলো কোনো সাধারণ মেয়ে নয়, এরা দুশ্চরিত্রা ডাইনি। তারা কোথা থেকে এসেছে, কি তাদের উদ্দেশ্য, সে এখন আমি জানি না। আরো সময় নিয়ে ধ্যান করে আমি বলব। এই কথা শোনার পরে গ্রামের মানুষজন ভয়ে কাঁপতে শুরু করলো। কেউ কেউ বলতে লাগলো, নারী নেশা দাস, তিলে তিলে সর্বনাশ। 3 দিন ধরে আরো গভীর ধ্যান করার পর মংডু যা বলল তাতে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মানুষ গ্রাম ছেড়ে বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছে। মংডু বলল, সুন্দরবনের গভীর জঙ্গলে অদৃশ্য এক আশ্রম রয়েছে, যেটা খালি চোখে দেখা যায় না, কোনোদিন খুঁজে পাবে না কোনো সাধারণ মানুষ। সেখানে নিয়ে যাওয়া হয়েছে তাদের। তবে সেখানে নিয়ে গিয়ে কি করা হচ্ছে সে আমি এখনো পুরোপুরি জানি না। তবে এটুকু
বলতে পারি যা হচ্ছে তা অত্যন্ত ভয়ঙ্কর এবং অমানবিক। এখন যেভাবেই হোক আমি সেখানে যাব এবং গিয়ে উদ্ধার করব। মংডু গ্রামের মানুষকে প্রতিশ্রুতি দিল। পরের দিন মংডু এক বিশেষ পদ্ধতি অবলম্বন করল। তিনি ডেকে আনলেন গায়েব হয়ে যাওয়া ছেলেদের 4 জন পিতামাতা। তারপর মংডু একটি বোতলে মেয়েদের চুলগুলো ঢুকিয়ে দিলেন। তারপরে সেই বোতলটিকে হাওয়ায় জাদুর মাধ্যমে ভাসিয়ে রাখলেন। হ্যাঁ বন্ধুরা, বোতলটি মাটি থেকে 3 ফুট উঁচুতে হাওয়ায় ভাসতে লাগলো। বোতলটির চারপাশে 4 জন পিতামাতাকে দাঁড় করালেন, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ দিক। পদ্ধতিটি হলো বোতলের মুখ যেদিকে ঘুরবে সেদিকেই হবে আশ্রম। তারপর মংডু একটি মন্ত্র বলল। মন্ত্রের শক্তিতে চারপাশের বাতাস কাঁপতে লাগলো। সাথে সাথে বোতলটি দক্ষিণ দিকে ঘুরে গেল। তার মানে সুন্দরবনের দক্ষিণ দিকে গেলে পাওয়া যাবে সেই আশ্রম। তারপর মংডু চলে গেল সুন্দরবনের দক্ষিণ দিকে। প্রায় 5 ঘন্টা হাঁটার পর তিনি একটা জায়গায় এসে থমকে দাঁড়ালেন। সামনে কিছুই দেখা যাচ্ছে না, শুধু ঘন জঙ্গল। কিন্তু মংডু বুঝতে পারলেন এটাই সেই জায়গা। গিয়ে এসে মন্ত্রের মাধ্যমে বের করে ফেলল সেই আশ্রম কি। তিনি তার হাত দিয়ে সামনের বাতাসে স্পর্শ করলেন এবং অনুভব করলেন একটা অদৃশ্য দেওয়াল, এক অদৃশ্য মায়ার জাদুর দেওয়ালে ঘেরা সেই আশ্রম। মংডু সেই অদৃশ্য দেওয়াল ভেদ করে ভেতরে ঢুকতেই পারছিল না। দেওয়ালটি ছিল অত্যন্ত শক্তিশালী। তারপর লাগাতার 5 দিন কঠোর ধ্যান, তন্ত্রমন্ত্র করে মংডু বিশেষ জাদুকরী শক্তি লাভ করল। তিনি সাধনা করলেন নীলেশ্বরী দেবী। 5ম দিনে তিনি লাভ করলেন এক বিশেষ জাদুকরী শক্তি। সে এমন শক্তির অধিকারী হলো, সে এখন যে কোনো অদৃশ্য দেওয়াল ভেদ করতে পারে। এখন দেখার পালা বাবা মংডু কি করতে পারে। পরের দিন ভোরবেলা সুন্দরবনের গভীর জঙ্গল তখন কুয়াশায় ডুবে রয়েছিল। নদীর ওপারে সাদা কুয়াশা যেন সাপের মতো গড়িয়ে পড়ছে। চারপাশে ছিল রহস্যময় এক নীরবতা। এমন সময় তার নতুন জাদুর শক্তি দিয়ে অদৃশ্য দেওয়াল ভেদ করল। একটা উজ্জ্বল নীল আলো বের হলো তার হাত থেকে এবং অদৃশ্য দেওয়ালে একটা ফাটল তৈরি হলো। মংডু সেই ফাটল দিয়ে ভেতরে ঢুকল। ঢুকে দেখল দূরে দেখা যায় এক পুরনো বিশাল বড় জমিদার বাড়ি। দেওয়ালে শ্যাওলা, ছাদে বুনো লতা। বাইরে থেকে দেখলে মনে হবে কোনো পরিত্যক্ত ভুতুড়ে বাড়ি। কিন্তু মংডু জানতেন একবার ভেতরে ঢুকলেই বুঝবেন এ এক লোকচক্ষুর অন্তরালে এক ভিন্ন জগৎ। তিনি একটা মন্ত্র পড়ে নিজেকে অদৃশ্য করে নিলেন। এখন কেউ তাকে দেখতে পাবে না। মংডু বাড়িটিতে গোপনে প্রবেশ করল। ঢুকে দেখল ভেতরে রাজকীয় সাজসজ্জায় সাজানো। মেঝেতে দামি মার্বেল পাথর, দেওয়ালে সোনালী নকশা, ঝাড়বাতি থেকে ঝরছে আলো। বাইরে যেখানে শ্যাওলা আর জরাজীর্ণতা, ভেতরে সেখানে রাজকীয় সাজসজ্জা। অনেকগুলো কক্ষ রয়েছে। সে এক এক করে সব কক্ষ লুকিয়ে দেখতে লাগলো, কিন্তু সব কক্ষগুলো খালি ছিল। এভাবে সে দেখতে দেখতে আরেকটি কক্ষের ভেতরে চুপি সারে উকি দিয়ে দেখল বড় একটি আয়নার সামনে বসে আছে এক তান্ত্রিক। আগুনের সামনে বসে তন্ত্রমন্ত্র করছে সে। তার বয়স প্রায় 80 হবে। এই তান্ত্রিকের নাম গুরু। তার ডান পাশে 5 জন এবং বাম পাশে 5 জন করে মোট 10 জন মহিলা। হ্যাঁ, সেই 10 জন ডাইনি মহিলা। তাদের মধ্যে একজন হলো পুরবী। আর তাদের সামনে হাওয়ায় ভাসছে একটি ছেলে। ছেলেটির চোখ বন্ধ, শরীর অবশ, যেন সে মৃত। মংডু দেখল সেই তান্ত্রিক এবং 10 জন মহিলা একসাথে মন্ত্র পড়ছে। তাদের হাত থেকে বেরোচ্ছে কালো রঙের আলো। সেই আলো গিয়ে আঘাত করছে ছেলেটির শরীরে। কিছুক্ষণ পর ছেলেটির শরীর থেকে বের হতে লাগলো এক সাদা আলো। সেটা ছিল তার আত্মা। হ্যাঁ বন্ধুরা, তারা ছেলেটির আত্মাকে তার শরীর থেকে আলাদা করে ফেলছিল। তারপর তারা তাদের হাতের জাদু দিয়ে ছেলেটিকে আয়নাটিতে বন্দী করে ফেলে। আয়নাটি যেন গিলে ফেললো সেই আত্মাকে, আর ছেলেটির শরীর মাটিতে পড়ে গেল, নিষ্প্রাণ, খালি খোসার মতো। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মংডুর রক্ত হিম হয়ে গেল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। তাকে আরো দেখতে হবে। এরপর সবাই সেই আয়নাটিকে নিয়ে যায় একটি রুমে। সেই রুমের ওপরে লেখা আছে 100। সেই রুমে নিয়ে আয়নাটি রেখে সবাই চলে আসে। মংডু ঘটমান সকল দৃশ্যগুলো লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। তারপর তান্ত্রিক সহ সবাই বেরিয়ে আসে সেই রুম থেকে। মংডু পেছন থেকে লুকিয়ে দেখল সবাই সেই অদৃশ্য দেওয়াল ভেদ করে বেরিয়ে চলে গেছে। সবাই চলে যাওয়ার পর মংডু সেই 100 নম্বর রুমে প্রবেশ করল এবং ভেতরে ঢুকে যা দেখল তা ছিল এক দুঃস্বপ্নের মতো। সেই রুমটি কেমন অদ্ভুত রকমের ছিল। রুমের ভেতরে ধুলোবালিতে ভরা, ছাদের উপরে অনেক মাকড়সার জাল, কিছু মানুষের মূর্তি, কিন্তু সেগুলো দেখতে এতটাই বাস্তব যে মনে হয় জীবন্ত মানুষকে পাথর করে দেওয়া হয়েছে। এক পাশে একটি বুক শেলফ যেটাতে অনেকগুলো বই রয়েছে। সেই বইগুলো থেকে কেমন যেন দিব্য আলোর জ্যোতি বের হচ্ছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটি ছিল রুমের মাঝখানে। সেখানে সারিবদ্ধভাবে রাখা রয়েছে 100টি আয়না। হ্যাঁ বন্ধুরা, 100টি আয়না। মংডু কাছে গিয়ে দেখলেন প্রতিটি আয়নার ওপরে লেখা একটা নম্বর, 1, 2, 3, 99, 100। তিনি বুঝে গেলেন প্রতিটি আয়নায় বন্দী আছে একটি করে আত্মা, এবং এইমাত্র যে ছেলেটির আত্মাকে বন্দী করা হলো সেটা রাখা হয়েছে 100 নম্বর আয়নায়। তার মানে এখনো পর্যন্ত 100 জন ছেলের আত্মাকে বন্দী করা হয়েছে। হৃদয়পুর এবং বিক্রমপুর গ্রাম থেকে উধাও হওয়া সব ছেলেদের আত্মা এখানে বন্দী। তারপর সে মনোযোগ দিল জাদু দিয়ে ছেলেটিকে বন্দী করা সেই আয়নাটিতে। তারপর মংডু জাদু প্রয়োগ করলো আয়নাটিতে। তারপর আয়নাটি থেকে ভেসে এলো অনেকগুলো আত্মা। এর মধ্যে একজন তান্ত্রিক
তান্ত্রিক ছিল, সে হলো প্রবাস। তাকে জাদু দিয়ে বন্দী করা হয়েছে। সে বলল, আপনি কে? আপনি কিভাবে এখানে এলেন? মংডু বললেন, আমি মংডু, আমি এসেছি তোমাদের উদ্ধার করতে। তুমি কে? তান্ত্রিক আত্মা বলল, আমার নাম প্রবাস। আমি ছিলাম একজন তান্ত্রিক, কিন্তু আমাকে মিথ্যে প্রেমের ফাঁদে ফেলে এখানে বন্দী করা হয়েছে। তারপর প্রবাস মংডুকে সকল তথ্য বলতে লাগলো, যা শুনে মংডু আতঙ্কিত হয়ে গেল। প্রবাস বলল, তাকে মিথ্যে প্রেমের ফাঁদে ফেলে পূরবী নামের এক মহিলা। পূরবী হলো সেই 10 জন মহিলার মধ্যে একজন। সে এতই অপরূপ সুন্দরী, তার রূপ দেখে যে কোনো পুরুষ তার প্রেমে পড়ে যেত। বন্ধুরা, পূরবীর কাহিনী জানার জন্য আই বাটনে চেক করুন অথবা ডেসক্রিপশন বক্সে দেখুন 100 আত্মা বলিদান গল্পের পার্ট 2 এর লিঙ্ক। এই 100 জন পুরুষের আত্মার মধ্যে আমিই প্রথম। পূরবীর গুরু আমার প্রাণের বিনিময়ে পূরবীকে বাঁচানোর শর্তে প্রথম বলিদান হিসাবে এই আয়নায় বন্দী করে দেয়। এরপর একে একে 99 জন। আর এইমাত্র যে ছেলেটিকে বন্দী করা হলো সে হলো 100 নম্বর। তার মানে তাদের সংগ্রহ এখন সম্পূর্ণ। আগামীকাল অমাবস্যার রাতে তারা সেই মহাযজ্ঞ শুরু করবে, এবং যদি সেই যজ্ঞ সফল হয় তাহলে আমরা সবাই চিরকালের জন্য বন্দী থাকব। আর পূরবী পাবে অমরত্ব, আর গুরু পাবে অসীম শক্তি এবং অপরাজেয়তা। মংডু জিজ্ঞেস করলেন, এই আয়না রহস্য কি? কি কারণে আয়নার ভেতরে বন্দী করা হয়েছে? প্রবাস বলল, এই আয়না সাধারণ আয়না নয়, এটা হলো আত্মাবন্দী দর্পণ, একটা বিশেষ তান্ত্রিক আয়না। গুরু এই আয়না তৈরি করেছে তার কালো জাদু দিয়ে। এই আয়নায় যার আত্মা বন্দী হয় সে চিরকালের জন্য সেখানে আটকা পড়ে যায়, আর প্রতিটি আত্মা থেকে যে শক্তি বের হয় সেটা পূরবী এবং গুরু শুষে নেয়। পূরবী পাবে অমরত এবং পরমা সুন্দরী দেবী শ্যামলার রূপ। মংডু বললেন, আমি তোমাদের সবাইকে উদ্ধার করব, তবে এখনই নয়, আমাকে আগে ফিরে গিয়ে প্রস্তুতি নিতে হবে, কারণ আমার প্রতিপক্ষ অত্যন্ত শক্তিশালী। প্রবাস বলল, আপনাকে সাবধান থাকতে হবে। গুরুর শক্তির উৎস হলো একটা কালো মাথার খুলি, সেটা ধ্বংস করতে পারলেই গুরুর শক্তি শেষ। আর পূরবীর শক্তির উৎস হলো এই আয়না। এই আয়না ভাঙলেই সব বন্দী আত্মা মুক্ত হবে। তবে মনে রাখবেন, আগামীকাল অমাবস্যার রাতের আগেই আপনাকে ফিরে আসতে হবে, নইলে সব শেষ। মংডু মাথা নেড়ে বললেন, আমি ফিরে আসব, প্রতিশ্রুতি দিচ্ছি। এটি হলো 100 আত্মা বলিদান গল্পের এই পর্বের 3য় অংশ। প্রবাস এবং পূরবীর কাহিনী জানার জন্য আপনারা পর্ব 1 এবং 2 দেখতে পারেন, লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে। এখন প্রশ্ন হলো, মংডু কিভাবে এই শক্তিশালী কালো তান্ত্রিক এবং ডাইনিদের পরাজিত করবে? 100 আত্মা কি মুক্তি পাবে? জানতে হলে শেষ পর্যন্ত দেখুন। মংডু লুকিয়ে সেই আশ্রম থেকে বেরিয়ে এলেন এবং দ্রুত ফিরে গেলেন গ্রামে। গ্রামে পৌঁছে তিনি সবাইকে বললেন, আমি খুঁজে পেয়েছি তোমাদের সন্তানদের। তারা বন্দী আছে সুন্দরবনের গভীরে এক ভয়ঙ্কর আশ্রমে। আগামীকাল অমাবস্যার রাতে তাদের ব্যবহার করে এক মহাযজ্ঞ হবে। আমাকে সেই যজ্ঞ আটকাতে হবে। গ্রামের মানুষ জিজ্ঞেস করলো, বাবা, আমরা কি কিছু সাহায্য করতে পারি? মংডু বললেন, হ্যাঁ, আমার দরকার 100 জন মানুষ, যারা আগামীকাল সন্ধ্যায় আমার সাথে সেই আশ্রমে যাবে, কারণ আমি একা সেই কালো তান্ত্রিক এবং তার 10 শিষ্যার বিরুদ্ধে লড়তে পারবো না। তবে শোনো, এটা হবে এক ভয়ঙ্কর যুদ্ধ। তোমরা সবাই সাহস রাখবে আর আমার নির্দেশ অক্ষরে অক্ষরে মানবে। গ্রামের সব মানুষ এগিয়ে এলো। বাবা, আমরা সবাই যাব। আমাদের সন্তানদের বাঁচাতে আমরা প্রাণ দিতেও প্রস্তুত। সেদিন সারাদিন মংডু প্রস্তুতি নিলেন। তিনি তৈরি করলেন বিশেষ তাবিজ, যা পড়লে কালো জাদু থেকে রক্ষা পাওয়া যায়। প্রতিটি মানুষকে দিলেন একটা করে তাবিজ। তিনি শেখালেন তাদের একটা বিশেষ মন্ত্র। বললেন, আগামীকাল যখন যুদ্ধ শুরু হবে তোমরা সবাই এই মন্ত্র উচ্চারণ করবে। এই মন্ত্রের শক্তি আমাকে সাহায্য করবে। রাত জেগে তিনি নিজে কঠোর সাধনা করলেন। ডাকলেন নীলেশ্বরী দেবীকে, প্রার্থনা করলেন শক্তির জন্য। পরদিন সন্ধ্যায় মংডু এবং 100 জন গ্রামবাসী রওনা হলো সুন্দরবনের উদ্দেশ্যে। প্রত্যেকের হাতে ছিল লাঠি, মশাল এবং বুকে ছিল অসীম সাহস। অমাবস্যার রাত, আকাশে চাঁদ নেই, চারপাশে ঘন অন্ধকার। সুন্দরবনের জঙ্গল আরও ভয়ঙ্কর দেখাচ্ছে। মংডু এবং তার দল পৌঁছে গেছে সেই অদৃশ্য আশ্রমের সামনে। মংডু তার জাদু প্রয়োগ করে ভেদ করলেন সেই অদৃশ্য দেওয়াল এবং সবাইকে নিয়ে ঢুকলেন ভেতরে। আশ্রমের সামনের মাঠে একটা বিশাল যজ্ঞমণ্ডপ তৈরি করা হয়েছে। মাঝখানে জ্বলছে হোমের বিশাল আগুন। চারপাশে রাখা সেই 100টি আয়না। প্রতিটি আয়না থেকে বেরোচ্ছে অস্পষ্ট আত্মার ছায়া। সেই কালো তান্ত্রিক কাল রুদ্র বসে আছে যজ্ঞের সামনে। তার সামনে রাখা সেই কালো মাথার খুলি। তার চারপাশে 10 জন ডাইনি মহিলা, তারা মন্ত্র উচ্চারণ করছে। মন্ত্রের শব্দ এতটাই ভয়ঙ্কর যে মনে হচ্ছে যেন পৃথিবী কাঁপছে। মংডু চিৎকার করে বললেন, থামো গুরু, তোমার এই পাপ আমি হতে দেব না। গুরু মন্ত্র থামিয়ে মংডুর দিকে তাকালো। তার ঠোঁটে একটা ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। মংডু, তুমি এখানে এসেছো, চমৎকার। তোমার আত্মাও আমি সংগ্রহ করব, তাহলে আমার যজ্ঞ আরো শক্তিশালী হবে। মংডু বললেন, তুমি 200 বছর ধরে কালো জাদু করছো, নিরপরাধ মানুষদের জীবন নষ্ট করছো। আজ তোমার শেষ দিন। গুরু হাসলো। শেষ দিন আমার? তুমি জানো না আমি কতটা শক্তিশালী। শুরু হলো সেই মহাযুদ্ধ। কালরুদ্র তার হাত তুলতেই মাটি থেকে বেরিয়ে এলো অগ্নিগোলক। সেই অগ্নিগোলক ছুটে এলো মংডুর দিকে। মংডু একটা রক্ষা মন্ত্র পড়ে একটা নীল ঢাল তৈরি করলেন। অগ্নিগোলক সেই ঢালে আঘাত করে ছিটকে গেল। 10 জন ডাইনি মহিলা এবার আক্রমণ করলো। তাদের হাত থেকে বেরোলো কালো ধোঁয়া। সেই ধোঁয়া এসে ঘিরে ধরতে চাইল মংডু এবং গ্রামবাসীদের, কিন্তু মংডু প্রস্তুত ছিলেন। তিনি চিৎকার করে বললেন, এখনই মন্ত্র উচ্চারণ করো। 100 জন গ্রামবাসী একসাথে উচ্চারণ করতে লাগলো সেই বিশেষ মন্ত্র। মন্ত্রের শক্তিতে তৈরি হলো এক সাদা আলোর দেওয়াল। কালো ধোঁয়া সেই দেওয়ালে আঘাত করে মিলিয়ে গেল। কালরুদ্র রেগে গেল। সে আরো শক্তিশালী জাদু প্রয়োগ করলো। মাটি কাঁপতে লাগলো, আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো। চারপাশ থেকে বেরিয়ে
এলো ভূত প্রেতের ছায়া, কিন্তু মংডুও পিছিয়ে ছিলেন না। তিনি ডাকলেন নীলেশ্বরী দেবীকে। তার হাত থেকে বেরোলো সাদা আলো। সেই আলো ছুটে গিয়ে ভূত প্রেতের ছায়াগুলোকে পুড়িয়ে ফেলল। যুদ্ধ চলতেই থাকলো। 1 ঘন্টা 2 ঘন্টা, কেউ হারছে না, কেউ জিতছে না। এদিকে যজ্ঞের আগুন আরো বড় হচ্ছিল। 100টি আয়না থেকে বেরোচ্ছিল আত্মাদের আর্তনাদ। কালরুদ্র যদি যজ্ঞ সম্পূর্ণ করতে পারে তাহলে সব শেষ, চূড়ান্ত ঘা। মংডু বুঝলেন তাকে এখনই কিছু করতে হবে। তিনি সিদ্ধান্ত নিলেন সবচেয়ে শক্তিশালী মন্ত্র ব্যবহার করবেন। মংডু চোখ বন্ধ করলেন, গভীর ধ্যানে বসলেন এবং উচ্চারণ করতে লাগলেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। চারপাশ থেকে এক উজ্জ্বল সোনালী আলো বেরিয়ে এসে মংডুকে ঘিরে ধরল। তিনি যেন এক দেবতায় পরিণত হলেন। গুরু বুঝতে পারল এটা সাধারণ মন্ত্র নয়। সে চিৎকার করে তার 10 শিষ্যকে বলল, সবাই মিলে আক্রমণ করো, তাকে থামাও। 10 জন ডাইনি এবং গুরু একসাথে তাদের সব শক্তি দিয়ে আক্রমণ করল। কিন্তু ইতিমধ্যে মংডুর মন্ত্র সম্পূর্ণ হয়ে গেছে। তার হাত থেকে বেরোলো দুটো বিশাল সোনালী তীর। একটা তীর ছুটে গেল সোজা সেই যজ্ঞের আগুনের দিকে, আরেকটা ছুটে গেল কালো মাথার খুলির সামনে। মুখ সাথে সাথে গুরু এবং ডাইনিদের সকল শক্তি উধাও হয়ে গেল। আয়না থেকে বেরিয়ে এলো 100 জীবন। গুরু এবং ডাইনিদের বন্দী করে পুলিশে দেওয়া হলো। আর এখানেই গল্পের শেষ হলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান ভিডিওটি কেমন হলো।